প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্যাভলন গুড হেলথে। দর্শক, আজ আমরা কথা বলবো নিউরোসায়েন্স ও সার্জারি নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ডক্টর মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, স্বাগতম আপনাদের দুজনকে। ধন্যবাদ। নিউরোসায়েন্স ও সার্জারি, ব্রেইন বা স্পাইন এর সার্জারি সবাইকেই কিন্তু আতঙ্কগ্রস্ত করে তোলে। আজকের আলোচনা থেকে আমরা জেনে নিব আসলে আতঙ্কর কতটুকু স্থান রয়েছে এবং বাংলাদেশের আধুনিক চিকিৎসা রয়েছে কিনা। প্রথমেই শুরু করব জাহিদ রায়হান স্যারকে দিয়ে। জানতে চাইব যে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন কন্ডিশনে নিউরোসার্জিক্যাল চিকিৎসার ভূমিকা রয়েছে। হেডিংটা খুব ব্রড, অনেক ব্রড হেডিং। অ্যাকচুয়ালি নিউরোসার্জারি টোটাল যেটা কভার করে ব্রেন এবং স্পাইন, এবং ব্রেন এবং স্পাইনে যা কিছু সার্জারি করার মতো সব কিছুই কভার করবে নিউরোসার্জারি। কমন কোন কোন কন্ডিশন আপনারা ব্রেনের সাধারণত আমরা যেগুলো এনকাউন্টার করি, মেনলি ব্রেন টিউমার, মেনলি অল টাইপস অফ ব্রেন টিউমার, ডিফারেন্ট টাইপস অফ ব্রেন টিউমার্স। তার মধ্যে কিছু ইজি, কিছু ভেরি ডিফিকাল্ট, লাইফ থ্রেটেনিং অলসো। এছাড়া যেগুলো সার্জারি করা হয়, যেমন ব্রেন হিমোরেজ, ইনফ্রাকশন, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে মগজ যেটা শুকায় যায় সেখানেও সার্জারি করতে হয়। রক্তক্ষরণ হলে রক্ত বের করে দেওয়া, সেটার সার্জারি। এগুলো সাধারণত আমরা ব্রেনের ক্ষেত্রে করি। আর স্পাইনের ক্ষেত্রে আমরা ডিস্ক সার্জারি, কমনলি যেটা প্রোলাপস, লাম্বার ডিস্ক, সার্ভাইকাল ডিস্ক, এগুলো আমরা সার্জারি করা হয়। টিউমারের ক্ষেত্রে স্পাইনাল টিউমার সার্জারি করা হয়। এগুলোই মেনলি এই কন্ডিশনগুলো। টিবি, স্পাইন, সেগুলোর টিবি ক্ষেত্রে আমাদের দেশে তো অত্যন্ত কমন, ভেরি কমন, সেগুলো সার্জারি। ট্রমা। জি। এছাড়া অন্য কোনো কন্ডিশনে কি নিউরোসার্জিক্যাল ভূমিকা রয়েছে, যে রিসেন্ট কোনো অ্যাডভান্সমেন্ট? যেমন ট্রমা আছে। ট্রমাতেও আমরা আগে আসলে লাস্ট ডিকেডটায় বাংলাদেশের নিউরোসার্জারির পার্সপেক্টিভে বিশেষ করে মাইক্রো নিউরোসার্জারি, মাইক্রোস্কোপ, আন্ডার মাইক্রোস্কোপ অপারেশনগুলো ট্রামেন্ডাস ইমপ্রুভমেন্ট হয়েছে, এবং এটা গভর্নমেন্ট সেক্টরগুলো তো আছেই, এছাড়া প্রাইভেট সেক্টরগুলোতেও অনেক উন্নতি হয়েছে বিভিন্ন জায়গায়। তো এই বিষয়গুলোর মধ্যে হচ্ছে যেমন ট্রমাতে আপনার বিভিন্ন ধরনের হেমোরেজগুলা, যেরকম পর্দার বাইরে বা পর্দার ভিতরে বা ব্রেনের ভিতরে, এগুলো ছাড়াও এখন আরও কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, যে যদি কোনো একটা মগজে থেতলে যায় সেগুলোর ক্ষেত্রে, যেমন ডিকম্প্রেসিভ ক্রেনিওটমির যে রোলটা আগে যেরকম ছিল, এখন এটা ফ্লারিশ করছে এবং আরো এক্সপ্যান্ড করছে এই বিষয়গুলো। ঠিক এই বিষয়ে প্রশ্নটি রাখতে চাই যে আগে অনেক ক্ষেত্রে দেখা যেত যে নিউরোলজিক্যাল বা ব্রেন জনিত অনেক কন্ডিশন শুধুমাত্র ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে হতো, আধুনিক কোনো চিকিৎসা বা সার্জিক্যাল কোনো চিকিৎসার সুযোগ ছিল না। বর্তমান সময়টাতে কি এই ক্ষেত্রে কোনো পরিবর্তন এসেছে কিনা? ডেফিনেটলি। যেমন আমি স্ট্রোকের কথাই বলি, আগে ব্রেন হিমোরেজ অথবা ইনফ্রাকশন, আমি যেটা আগে বললাম, ব্রেন শুকায় যাওয়া, রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে, অথবা হিমোরেজ, এগুলোর মেনলি কনজারভেটিভ ট্রিটমেন্টগুলো হতো। এবং রক্তক্ষরণটা কিসের জন্য হলো, এটা অধিকাংশ ক্ষেত্রে আনআইডেন্টিফাইড থাকতো। এখন কিন্তু মডার্ন ডায়াগনস্টিক টুলস, ক্লিনিক্যাল আইজ, এগুলো ডেভেলপ করার কারণে এখন অধিকাংশ ক্ষেত্রে ডায়াগনোসিস করা যাচ্ছে যে হিমোরেজটা কী কারণে হচ্ছে, এবং কজ ফাইন্ড আউট হলেই কিন্তু তার কারেকশন সম্ভব। যেমন অ্যানিউরিজমাল হিমোরেজ, ব্রেনের ব্লাড ভেসেলের স্ফীত হয়ে গিয়ে যে অ্যানিউরিজম তৈরি হয়, সেটা যদি রাপচার করে সেখান থেকে যে ব্লিডিংটা হচ্ছে, সেটাও হিমোরেজ। তারপরে অ্যাথেরোস্ক্লেরোটিক পেশেন্ট, ওল্ডার এজ গ্রুপ পিপুলের রক্তনালীতে চর্বি জমা হয়ে যে হিমোরেজটা হয়, সেই হিমোরেজের ক্যারেক্টার কিন্তু সেম, কিন্তু যখন আমি ইনভেস্টিগেশনে যাচ্ছি তখন আমি দেখছি যে হিমোরেজটা কী কারণে হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু হিমোরেজটা সার্জারি করা হচ্ছে। যেমন অ্যানিউরিজম ক্লিপিং করা হচ্ছে, এখন এন্ডোভাস্কুলার প্রসিডিওরে কয়েলিং করা হচ্ছে, সিম্পল হিমোরেজ হলে ইভাকুয়েট করা হচ্ছে। এগুলো, এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জেনে নেব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমি নোয়াখালী থেকে বলতেছি। জি দর্শক, বলুন।
স্যার আমার বাচ্চা জন্মের মানে ৪th মাস পরে তার ওই জ্বর হয়েছে, জ্বরের পরে তার খিচুড়িটা হয়েছে, বুঝছেন নি স্যার? ওই খিচুড়িটা দর্শক, স্যার একটা জি, জ্বর পরবর্তী সময়ে এসিডিএস একটা ইনজেকশন দিচ্ছে আমাকে, বুঝছেন? ইনজেকশনটা চালাই যেতেছে তো তার মানে কিছুটা পরিবর্তন হয়েছে তো স্যার। তার ওই টাকা নেই বা কারোর দিকে টাকা নেই বা ওই সকলগুলো কিছু এখনো পরিবর্তন হয়নি আর কি, বুঝছেন নি স্যার? জি। কতদিন ধরে সে জ্বরে আক্রান্ত রয়েছে? স্যার এই 1 সপ্তাহ বা 10 দিন এরকম মানে জ্বর ছিল স্যার। জি। এবং জ্বরের পরে এই সমস্যাটা হয়েছে। দর্শক, সেই ক্ষেত্রে যে মেরুদণ্ডের এখান থেকে পানি সংগ্রহ করে কি কোনো পরীক্ষা করা হয়েছে তার, যেটাকে আমরা বলে থাকি লাম্বার পাংচার? স্যার দুইটা রিপোর্ট দিচ্ছে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কোনো সমস্যা হয়নি স্যার, ইজিতে সমস্যা পাইছে স্যার। জি, ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। উত্তরটি আমরা মশিউর স্যারের কাছ থেকে সংক্ষেপে নিয়ে নেব। এটা বাচ্চার এখন বয়স কত এটা জানা দরকার ছিল। আর হচ্ছে বাচ্চার ডেলিভারিটা যখন হয় জি। ওর কোনো বার্থ অ্যাসফিক্সিয়া মানে বাচ্চা স্বাভাবিকভাবে জন্ম হয়েছে 4 মাস নাকি বয়স শিশু। 4 মাস বয়স, তাহলে এখন আর হচ্ছে আপনার জ্বর সেক্ষেত্রে- আছে এবং সাথে তার হ্যাঁ জ্বর আছে, খিচুনিজনিত সমস্যা হচ্ছে। জ্বরের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে কি Meningitis- ইনফেকশন জনিত কোনো কারণের কি সুযোগ রয়েছে? হ্যাঁ ইনফেকশন জনিত কারণে হতে পারে। জি। এবং সেই ক্ষেত্রে দর্শক যেটি বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে তাকে, এবং আপনাদের কোনো বিশেষ পরামর্শ বা এই ক্ষেত্রে? যেমন 4 মাসের বাচ্চা যদি সাডেন ফিভার নিয়ে প্রেজেন্ট করে, সাথে যদি তার কনভালশন হয়, প্রথমেই চিন্তা করতে হবে যে ইনফেক্টিভ কোনো ফোকাই, মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে, ভেরি কমন ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ যে ব্যাকটেরিয়া জনিত কারণে হ্যাঁ, বা জীবাণুজনিত কারণে ব্রেনে প্রদাহ হচ্ছে কিনা, এই বিষয়টি মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আপনি যেটা বললেন যে সিম্পল লাম্বার পাংচার করে জি। এটা কিন্তু ডায়াগনোস করা সম্ভব, সাথে সিবিসি, উনি যেটা বললেন যে সিবিসিতে জি। বোধহয় উনি কিছু পাওয়া গেছে, উনি বললেন যে উনি সিটি স্ক্যানের কথা বলছিলেন যে নর্মাল। সিটি স্ক্যান ইউজুয়ালি নর্মালি থাকে। সেই ক্ষেত্রে সেখানে একজন নিউরো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে এই বিষয়ে চিকিৎসা গ্রহণ করাটাই সব থেকে হ্যাঁ, এটা নিউরোলজিস্টরাই প্রথমে দেখবেন, এটা আমরা না। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। যে বিষয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের স্ট্রোকে নিউরো সার্জারির ভূমিকা, এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানবো। তার আগে জানতে চাইছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়সকালে ডিজেনারেশন বা ব্রেন ডিজেনারেশন জনিত কারণে বিভিন্ন সমস্যা হয়, যেগুলোর চিকিৎসা পূর্বে ওষুধের মাধ্যমেই করা হতো। সেসব কোনো ক্ষেত্রে কি নিউরো সার্জারির কোনো অবস্থান রয়েছে কিনা বর্তমানে? বয়সজনিত কারণে ডিজেনারেশন কিন্তু হয় না, বয়সজনিত কারণে ব্রেন অ্যাট্রোফি হয়। জি। অ্যাট্রোফি হওয়ার কারণে অনেক কমপ্লিকেশনস, অনেক প্যাথোজেনেসিস, সেকেন্ডারি প্যাথোজেনেসিস ডেভেলপ করে। জি, বিশেষ করে যেমন পার্কিনসন, এই রোগটি কিন্তু প্রায় শোনা যায় অনেকের ক্ষেত্রেই। হ্যাঁ, পার্কিনসন্স আসলে এটা জি, একটা স্পেসিফিক ডিজিজ। জি, এই ক্ষেত্রে কি সার্জারির কোনো ভূমিকা রয়েছে কিনা? ডেফিনেটলি, এটা এখন তো আমাদের বাংলাদেশেও আমরা রিসেন্টলি এটা শুরু করছি। পার্কিনসন্স মেনলি ডোপামিন একটা এনজাইম থাকে, এই ডোপামিনটা কমে যায় ব্রেনে ওল্ডার এজ গ্রুপ পিপলের। কমে গেলে তখন এটাও একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, কমে গেলে তখন মুভমেন্ট ডিসঅর্ডারটা ডেভেলপ করে, মেনলি ট্রেমার, শরীরের কাঁপানি যেটা বলে, ডিসকাইনিশিয়া মানে অ্যাবনর্মাল মুভমেন্ট গেস্টার, আর রিজিডিটি, মনে হবে যেন শরীরটা আমার টোটাল বডির মুভমেন্ট গেস্টার এগুলো কেমন রিজিড, শক্তমতো হয়ে আসছে। জি, এই ক্ষেত্রেও সার্জারির এখন ভূমিকা রয়েছে। ঠিক এই বিষয়টি নিয়ে একটি তথ্যচিত্র রয়েছে, আমরা তথ্যচিত্রটি দেখে আসি। পার্কিনসন, মস্তিষ্কের এই রোগটি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন জেমস পার্কিনসন, এবং তার নাম অনুসারেই এই রোগের নামকরণ করা হয়। তিনি তার অ্যান এসে অফ দ্য শেকিং পালজি নামক প্রবন্ধে 6 জন পার্কিনসন রোগী সম্পর্কে বর্ণনা দেন। পার্কিনসন রোগ হল এক প্রকারের নিউরোডিজেনারেটিভ বা স্নায়ু অধঃপতনজনিত রোগ। আমাদের মস্তিষ্কের যেই কোষগুলো শরীরের চলাচল নিয়ন্ত্রণ করে, সাধারণত ওই অংশের অধঃপতনজনিত কারণে এই রোগ হয়ে থাকে। মস্তিষ্কের এই কোষগুলো সাবস্ট্যান্সিয়াল নায়াগ্রা নামক অংশে উৎপন্ন হয় এবং পুটামিন ও কডেটের সাথে যোগাযোগ রক্ষা করে। সাবস্ট্যান্সিয়াল নায়াগ্রা নামক অংশ থেকে তৈরি ও নিঃসরিত হয় ডোপামিন নামক এক ধরনের সিগনালিক রাসায়নিক পদার্থ।
এই ডোপামিন নামক পদার্থটি নিউরনের সিনাপসিসের মধ্য দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক চলাচলের জন্য সিগন্যাল প্রেরণ করে। কিন্তু যখন ডোপামিনের তৈরি ও নিঃসরণ স্বাভাবিকের চেয়ে কম হয় অথবা বন্ধ হয়ে যায়, তখনই শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। তখন এই অবস্থাকে আমরা বলি পার্কিনসন্স রোগ। ঠিক কী কারণে ডোপামিনের তৈরি ও নিঃসরণ স্বাভাবিকের চেয়ে কম হয় অথবা বন্ধ হয়ে যায় তা এখনো জানা যায়নি। গবেষকদের মতে পার্কিনসন্স রোগের জন্য জেনেটিক এবং এনভায়রনমেন্টাল উভয়েরই একটি সংমিশ্রিত কারণ দায়ী। তবে কোন কারণটি পার্কিনসন্স রোগের পেছনে বেশি দায়ী তা ঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না। এমনটি আপনাদের কাছ থেকে শুনছিলাম পার্কিনসন রোগ নিয়ে, তার একটি তথ্যচিত্র দেখলাম এবং যা দেখা গেল যে একটি নির্দিষ্ট ব্রেনের নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট এক ধরনের কেমিক্যালের অভাব হলেই এই রোগটি হচ্ছে। এবং পার্কিনসন রোগের জন্য বেশ কিছু পরিবর্তন, যেমন হাত কাঁপছে এবং গেইটে পরিবর্তন, যে বিষয়টি আপনি বলছিলেন ঠিক সেরকমই দেখা গেল। এবার যে বিষয়টিতে আসতে চাইছি, যে আপনাদের কাছ থেকে শুনে নিলাম যে কমন কোন কোন কারণে নিউরোসার্জারির ভূমিকা রয়েছে। মশহুর স্যারের কাছে জানতে চাইবো যে ব্রেন টিউমারের কথা আলোচনায় আসছিল, ব্রেন টিউমারের লক্ষণগুলো সাধারণত কীরকম হয়ে থাকে, মোটা দাগে যদি বলা হয়? সাধারণত লক্ষণগুলো হচ্ছে মাথা ব্যথা নিয়ে আসতে পারে, সঙ্গে বমি এবং চোখে ঝাপসা, এগুলা কমন ম্যানিফেস্টেশন। এছাড়া যদি এটা এই ধরনের প্রেজেন্টেশন না হয় তাহলে একদিকে অবশ অথবা কোনো একটা নার্ভের ডেফিসিট বলি আমরা, ক্রেনিয়াল নার্ভ পলসি, এগুলো নিয়ে আসতে পারে। আর হচ্ছে বিশেষ ধরনের টিউমার, যেমন আমাদের চোখের যে আছে অপটিক কায়াজমা আছে, এটা পিছনে যে একটা গ্রন্থি আছে পিটুইটারি টিউমার বলে, এই ধরনের হরমোনাল ডেফিসিট নিয়ে কিছু আসতে পারে। বা টিউমার যদি এরকম হয় যে ব্রেনের কোনো পার্টিকুলার লোকেশনে হয়, ওইভাবে ওটা ম্যানিফেস্টেশন হবে, প্রেজেন্টেশন। এবং ওই আরও আছে, এছাড়া যদি ব্রেন প্যারেনকামে হয় তাহলে দেখা যায় যে ফোকাল কোনো এপিলেপসি নিয়ে আসতে পারে। আর এরকম অর্থাৎ যেটি যে খিচুড়ি নিয়ে আসতে পারে এবং ব্রেনের যে অংশটি যে কাজ করে সেই অংশে যদি টিউমার হয় সেই অংশের কাজের দেখা যাবে যে কমে যাবে, খিচুড়ি নিয়েও আসতে পারে। জি, ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জেনে নেব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্যাভলন গুড হেলথে আজ আমরা কথা বলছি নিউরোসার্জিক্যাল যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং বাংলাদেশের অবস্থান কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে। বিরতির পর আরও বিস্তারিত জেনে নিব, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্যাভলন গুড হেলথে। আজ আমরা কথা বলছি নিউরোসায়েন্স ও সার্জারি নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন দুজন নিউরোসার্জন, ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান এবং ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে শুনে নিচ্ছিলাম আমরা ব্রেন টিউমার সম্পর্কে, এবং আপনি বলছিলেন যে ব্রেন টিউমারের লক্ষণ বা উপসর্গগুলো আসলে বহুমাত্রিক এবং ব্রেইনের কোন অঞ্চল আক্রান্ত হয়েছে তার উপর নির্ভর করছে। এবং একটি পর্যায়ে আপনি বলেছিলেন যে আমাদের ব্রেইনের পিছনের দিকে বা চোখের পিছনের দিকে একটি গ্ল্যান্ড রয়েছে, পিটুইটারি গ্ল্যান্ড, সেই ক্ষেত্রে যদি টিউমার হয় কী ধরনের লক্ষণ হতে পারে আবার আপনার কাছে জানতে চাই, এবং ইমার্জেন্সি কোনো কন্ডিশনের সুযোগ রয়েছে কিনা? হ্যাঁ, ইমার্জেন্সি কন্ডিশনের সুযোগ রয়েছে এবং ব্রেনের এই পিটুইটারি গ্রন্থি, এটাতে যদি টিউমার হয় এবং এখানে যদি ব্লিডিং হয়, সেক্ষেত্রে ম্যানিফেস্টেশনটা বা উপসর্গটা এরকম হয় যে হঠাৎ করে ব্লাইন্ড হয়ে যাবে রোগী, অন্ধ হয়ে যাবে আর কি, এবং সঙ্গে প্রচুর মাথা ব্যথা থাকবে। তো এই ক্ষেত্রে একটা অপারেশনের এবং কম দেখতে পাবে আর কি, এবং অপারেশনের একটা সুযোগ আছে যে আমরা বলি যে ট্রান্সফেনোডাল, মানে নাক দিয়ে এন্ডোস্কোপিক বা মাইক্রোস্কোপিক গিয়ে আপনার ওই গ্রন্থির যে টিউমারের যে হেমোরেজটা ওইটাকে বের করে দেওয়া এবং নিয়ন্ত্রণে আনা। এবং এটা নিউরো সার্জিক্যাল মানে নিউরো এমার্জেন্সি, নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি, যেই ক্ষেত্রে ইমার্জেন্সির ভিত্তিতে চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, এই আপনারা বলছিলেন যে দুজনের কাছ থেকে জানছিলাম যে ব্রেন টিউমারের ক্ষেত্রে হেডেক বা মাথা ব্যথার একটি কমন উপসর্গ। সেই ক্ষেত্রে মাথা ব্যথা তো অন্যান্য অনেক কারণে হয়ে থাকে। কি করে আপনারা বুঝে থাকেন বা সন্দেহ করে থাকেন হয়তো এই মাথা ব্যথাটি ব্রেন টিউমার জনিত কারণে হচ্ছে? ব্রেন টিউমারের হেডেকগুলো হচ্ছে যেমন ক্লাসিক্যাল ব্রেন টিউমার হেডেক বলে, যে মাথা ব্যথাটা হবে, মাথা ব্যথাটা ইউজুয়ালি মর্নিংয়ে হবে, সকালবেলা মাথা ব্যথা হবে। অনেকের দেখা যায় যে ঘুম ভেঙে যাবে মাথা ব্যথায়,
এত মাথা ব্যথা, এবং সঙ্গে প্রজেক্টাইল ভমিটিং হবে, মানে বমিটা অনেক দূরে গিয়ে পড়বে, এভাবে হবে। এবং এর সাথে সিমটমের মধ্যে যে চোখে ঝাপসা দেখতে পারে, এটা হচ্ছে বলে যে ব্রেনের Classical ক্লাসিক্যাল ব্রেন টিউমার হেডেক। আর এর বাইরে যেগুলো, যেমন টেনশন হেডেক, যে যদি টেনশন করে সেই ধরনের মাথা ব্যথা যদি হয়, সেক্ষেত্রে ব্যান্ড লাইক মাথা ব্যথা হবে। বা মাইগ্রেন হেডেক এক সাইডে হবে, ইউনিল্যাটারাল হবে, এবং সঙ্গে বমি হতে পারে, নাও হতে পারে। আর হচ্ছে লং স্ট্যান্ডিং একটা হিস্ট্রি থাকবে মাইগ্রেন বা টেনশন হেডেকের, হচ্ছে অনেক বছর ধরে থাকবে। আর এই ব্রেন টিউমারগুলো দেখা যাবে যে কিছু ডেইজ অথবা মান্থস এর মধ্যে এসে Short যাবে, history, short usually history short থাকবে history. usually। জি আর টেনশন হেডেকের আরেকটা ডিফারেন্সিয়েট আমাদের কিন্তু এভরিডে প্র্যাকটিসে করতে হয়। টেনশন হেডেকটা কিন্তু ইউজুয়ালি ইভিনিংয়ের দিকে হয়, বিকাল morning সন্ধ্যার দিকে হচ্ছে। হ্যাঁ, বিকাল থেকে হয়, এটা ডিফারেন্সিয়েটিং। আর লং হিস্ট্রি, পেশেন্ট এসে বলবে 20 বছর ধরে আমার মাথা ব্যথা, কিন্তু টিউমার, হিমোরেজ এগুলোর জন্য যে হেডেক, সেটা খুব শর্ট হিস্ট্রি, শর্ট ইউজুয়ালি শর্ট। জি, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত জেনে নেব, তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাফিউল ইসলাম বলছিলাম বগুড়া গাবতলী থেকে। জি বলুন। আমার বাবার ওই পার্কিনসন ডিজিজ আছে তো, জি তো মানে ওনার ইগুলো খুবই, সিমটম গুলো খারাপের দিকে, তো এটার সার্জারির মাধ্যমে কোনো নিরাময় সম্ভব কিনা? জি দর্শক, কতদিন ধরে আপনার বাবা পার্কিনসন্সে আক্রান্ত? প্রায় 10 বছরের উপর। নিয়মিত ওষুধ খাচ্ছেন? ঔষধ খায়, কিন্তু মাঝে মাঝে যদি পাগলামি করে তখন খাওয়ানো যায় না। জি ঠিক আছে দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। উত্তরটি নেব জাহিদ রেহান স্যারের কাছ থেকে। আচ্ছা, প্রশ্নকর্তা যেটা বললেন আর কি, অ্যাকচুয়ালি পার্কিনসন্স ডিজিজের সাথে পাগলামির কোনো কিন্তু সম্পর্ক নাই। এটা একটা ভুল তথ্য। বা হয়তো অন্য কোনো কারণে হয়তো হচ্ছে। অন্য কোনো কারণে অ্যাটিটিউডটা অনেকের মনে হতে পারে যেটা পাগলামিপূর্ণ, কিন্তু ওনার এই ট্রেমার, রিজিডিটি, ডিসকাইনেশিয়া এগুলোই। দর্শক যদি আমাদের সাথে সংযোগে থাকে, আমরা জেনে নিতে পারি যে আসলে কি সমস্যাটি এক্স্যাক্টলি হচ্ছে। জি দর্শক, যেমন ওনাকে ঔষধ খাওয়াইতে নিলে ঔষধ মুখে নিচ্ছে, পানি নিচ্ছে, কিন্তু ঔষধটা থেকে যাচ্ছে মুখের মধ্যে, বয়সটা পানি খেয়ে ফেল দিচ্ছে। বয়স কত? বয়স বয়স 60। জি আচ্ছা, লং স্ট্যান্ডিং পার্কিনসন্সে এই ক্লাসিক্যাল ট্রাইডগুলো ছাড়াও কিছু অটোনমিক, সাইকোলজিক্যাল, সাইকেট্রিক এগুলো ডিসঅর্ডারগুলো ইনভলভ ম্যানিফেস্টেশন হতে পারে, সেগুলোই উনি বলছেন আর কি। এখন পার্কিনসন্স ডিজিজের যে সার্জারি, এটা একটা হলো ডিপ ব্রেন স্টিমুলেশন, ডিবিএস, আরেকটা হলো লেশনিং। নির্দিষ্ট নিউক্লিয়াস যেগুলো এগুলোর জন্য দায়ী এই ডিজিজ, সেগুলো আমরা বার্ন করে দিই। তো রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে সাধারণত করা হয়। এটা আমাদের দেশের জন্য খুব বেশি হেল্পফুল, কারণ লেস এক্সপেন্সিভ, ভেরি লেস এক্সপেন্সিভ। কিন্তু ডিবিএস ইলেকট্রোডস খুব এক্সপেন্সিভ, প্রায় 10 to 12 লাখস শুধু ডিভাইসগুলোই লাগে আর কি। তো যেটাই হোক, আইডিয়াল এজ হলো বিলো 65। 65 নিচে সাধারণত সাইকেট্রিক বা অন্য অটোনমিক ইনভলভমেন্টগুলো হয় না। আর একদম লেটেস্ট যে কনসেপশনটা, সেটা বলা হচ্ছে যে পার্কিনসন্স ডিজিজ ডায়াগনোসিসের 4 বছর থেকে 10 বছরের মধ্যে আইডিয়াল এজ ফর সার্জারি। সেই ক্ষেত্রে দর্শক যে প্রশ্নটি করেছিলেন যে ওনার বাবার ক্ষেত্রে যে 10 বছর হয়ে গেছে পার্কিনসনিজমের, এবং ওষুধের মাধ্যমে হয়তো বা এখন নিয়ন্ত্রণটা আগের মতো নেই, সেই ক্ষেত্রে সার্জারির ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই ইভালুয়েশন প্রয়োজন একজন সার্জারির ভূমিকা কতটুকু সার্জারি হেল্পফুল হবে, এটা কিন্তু পেশেন্টের আত্মীয় স্বজন, অ্যাটেন্ডেন্টরাও এটা কিন্তু জানতে পারবে। সেটা কীভাবে? যদি অ্যান্টি পার্কিনসন্স ড্রাগে রোগীর রেসপন্সটা ভালো হয়, তাহলে সার্জারিতেও ভালো হবে। এটা কমন ক্রাইটেরিয়া। অ্যান্টি পার্কিনসন্সে যদি রেসপন্স করে ড্রাগে, তাহলে সার্জারিতেও ভালো। অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ড্রাগে হয়তো প্রাথমিক পর্যায়ে রেসপন্স করেছিল, যে ওষুধটি যখন প্রথম দেওয়া হচ্ছে পার্কিনসনে তখন রেসপন্স করেছে, কিন্তু পরবর্তী সময় রেসপন্সটি আস্তে আস্তে কমে এসেছে। সেই ক্ষেত্রেই যখন আমি ড্রাগটা দেবো, ইনিশিয়াল রেসপন্সটা খুব ভালো হবে, কিন্তু এফেক্টটা থাকে খুব কম। যেমন আমি 6 আওয়ারলি ড্রাগটা দিচ্ছি, 2 ঘন্টা রোগী খুব ভালো থাকছে, বাকি 4 ঘন্টা তার ডিসকাইনেশিয়া ডেভেলপ করছে। কিন্তু যখন আমি দেখব যে ড্রাগে ইনিশিয়াল রেসপন্সটা খুব ভালো, কিন্তু ড্রাগে তার কন্ট্রোল হচ্ছে না, তখন আমি তাকে সার্জারি করব, এবং সার্জারির রেসপন্সটা ডেফিনেটলি ভালো হবে।
সেই ক্ষেত্রে যে দর্শক প্রশ্ন করেছেন তিনি একজন নিউরোসার্জনের শরণাপন্ন হয়ে এই বিষয়ে ইভালুয়েট করে নিতে পারেন যে তার বাবার ক্ষেত্রে সার্জারির কতটুকু ভূমিকা রয়েছে। উনি ঢাকা মেডিকেলে আসতে পারেন, জি, এসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ স্যার। যে বিষয়টিতে আমরা কথা বলছিলাম তা হচ্ছে যে নিউরোসার্জারির ক্ষেত্রে ব্রেন টিউমারের ক্ষেত্রে কী ধরনের উপসর্গ হতে পারে এই বিষয়গুলো নিয়ে এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জেনে নেব। তার আগে একটি ফোন নিয়ে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সর্বপ্রথম দেশ টিভি এবং দেশ টিভির যিনি উপস্থাপক ডাক্তার সায়েম স্যার, তাকেও খুব শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। তার এসি টিভিতেও খুব সুন্দর উপস্থাপনা এবং দেশ টিভিতেও তার উপস্থাপনা খুবই সুন্দর। জি দর্শক, আমার প্রশ্নটি করুন। প্রশ্নটি হলো 5 বছরের বাচ্চা আমার এক রিলেটিভ, তার এখন ব্রেন টিউমার। ডাক্তার বলেছে যেটা অটোমেটিক রিগ্রেস করে যাবে, এটা অপারেশন লাগবে না। আসলে কি ব্রেন টিউমার এমন কিছু আছে যেটা অপারেশন ছাড়া রিগ্রেস করতে পারে এবং এটা কি আস্তে আস্তে বাড়তেছে কিনা বা এটা কি খারাপের দিকে যাচ্ছে না কিনা, এটা মনিটরিং করার জন্য আমরা কি কোনো ধরনের টেস্ট করতে পারি কিনা? আর স্যার একটা কথা প্রসঙ্গে বলছেন যে নিউরোসার্জিক্যাল কিছু ইমার্জেন্সি রয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। আসলে ইমার্জেন্সি গুলো কি কি, এগুলো একটু স্যার বিস্তারিত বললে ভালো হয়। জি দর্শক, আপনি যে প্রশ্নটি করেছিলেন যে আপনার শিশুর ক্ষেত্রে ব্রেন টিউমার, কি ধরনের ব্রেন টিউমার তা কি জানা গিয়েছে? এটা সারা সন্দেহ করতেছে বাচ্চার অ্যাস্ট্রোসাইটোমা নামে একটা ব্রেন টিউমার, 5 বছর বয়স বাচ্চার। এটা কি আসলে রিগ্রেস করবে কিনা বা এটা কি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে কিনা, এটা আমরা মনিটর করব কিভাবে? জি, সাথে সাথে আরেকটি উত্তর নিয়ে নেই আপনার কাছ থেকে, তা হচ্ছে আপনার শিশুর ক্ষেত্রে লক্ষণ কি? ঘন ঘন বমি হচ্ছে, মাথা ব্যথা করতেছে, বাচ্চা অস্থির থাকে। জি, ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। উত্তরটি আপনাদের। আচ্ছা, এই প্রথম হচ্ছে 5 বছরের বাচ্চা, ওনার হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা যদি হয় মানে গ্লায়োমা, জি, কমন টিউমার। এখন এটা যদি গ্রেড 1ও হয় তাহলেও এখনকার পার্সপেক্টিভে নিউরোসার্জারির পার্সপেক্টিভ হচ্ছে আসলে সরিয়ে ফেলা আর কি, অপারেশন করে সরিয়ে ফেলা যদি অ্যাক্সেসেবল হয়। যদি এটা অ্যাক্সেসেবল না হয়, যেমন ব্রেন স্টেম গ্লায়োমা, ডিফিউজ, অর্থাৎ খুব এবং সেনসিটিভ একটি জায়গাতে বা সেনসিটিভ জায়গাতে ডিপ জায়গায়, সেক্ষেত্রে হয়তো কোনো অপশন নেই, সেক্ষেত্রে হয়তো রেডিওথেরাপি একটা অপশন হতে পারে। এই আর হচ্ছে উনি আরেকটা কোশ্চেন করেছিলেন যে কি ইমার্জেন্সি বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। টিউমারের ক্ষেত্রে ইমার্জেন্সি এরকম, যদি কোনো টিউমারে যদি ব্লিডিং হয় ডেফিনেটলি একটা ইমার্জেন্সি। আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে টিউমারের ক্ষেত্রে আপনার কিছু মনে পড়ে? ব্রেন স্টেম, কিন্তু ব্রেন স্টেমে বা ব্রেনের সেনসিটিভ জায়গাগুলো থেকে যদি টিউমার থাকে সেটা এমার্জেন্সি। তবে ব্রেন স্টেমে কোনো লেশন থাকলে ইউজুয়ালি এটা যে খুব সাকসেসফুলি আমরা হ্যান্ডেল করতে পারি ওয়ার্ল্ড ওয়াইড, এটা হয়তো সেটা সম্ভব না। তবে মডার্ন যে টুলসগুলো, যেমন স্টেরিওটেকটিক প্রসিডিওরে এখানে খুব সুন্দর রোল আছে, যে ব্রেন স্টেমে আমি অ্যাপ্রোচ করতে পারছি না টিউমারটা, কিন্তু আমি বায়োপসিটা নিয়ে টিউমারের ক্যারেক্টারটা ডায়াগনোস করে তারপরে সাবসিকুয়েন্ট থেরাপিগুলোতে আমি চলে গেলাম, তাতেও লাইফ এক্সপেক্টেন্সি এখন অনেক বেশি বেড়ে গেছে, সেটা করা যেতে পারে। আর উনি মেনলি যেটা বলছেন যে নিউরোসার্জিক্যাল এমার্জেন্সি ইন কেস অফ স্পেশালি টিউমার্স, এটা বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু ঠিক এরকম না। টিউমার যদি হেমোরেজ হয় সেটা যে কোনো এজ গ্রুপে এটা এমার্জেন্সি, সকলের ক্ষেত্রে ইমার্জেন্সি থাকে। টিউমার হেমোরেজ হলে এমার্জেন্সি। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে। এবার যে বিষয়টি আমরা জানতে চাইবো যে ব্রেন টিউমারের ক্ষেত্রে অপারেশন বা রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি ধরনের আধুনিকতা আমাদের দেশে বর্তমানে রয়েছে? অপারেশনের ক্ষেত্রে আর কি মানে ইনভেস্টিগেশনস, বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট হয়েছে লাস্ট ডিকেড। এর মধ্যে যেমন এমআরআই তো আগেই ছিল, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোর সাথে এসেছে কিছু জিনিস, যেমন আমরা অনেক সময় টিউমারের এটা কি টিউমার নাকি ইনফেকশন এগুলো আলাদা করতে পারি না। তো এমআরআইয়ের কিছু সিকোয়েন্স আছে, এমআরএস বলে, এমআর স্পেকট্রোস্কোপি, এগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখব কতগুলো ছক আছে, ছক দিয়ে এই আধুনিক টেকনোলজিগুলো আমাদের দেশে বর্তমানে আছে। এবং এছাড়াও আরও কিছু আছে, যেমন আগে ট্র্যাক্টোগ্রাফি করা যেত না, এখন কিছু জায়গায় ট্র্যাক্টোগ্রাফি করা যায়। পারফিউশন ওয়েটেড ইমেজ আগে দেখা যেত না, তারপরে ফাংশনাল এমআরআই বলে, এটা করা যেত না, এগুলো এখন আমাদের দেশে। তারপরে ডিফিউশন ওয়েটেড ইমেজ, এটা অর্থাৎ এমআরআই এর ভিতরেও বিভিন্ন ধরনের আধুনিকতা রয়েছে এবং বিভিন্ন ধরনের সিকোয়েন্স রয়েছে, সেগুলোর অনেকগুলোই আমাদের দেশে বর্তমানে এবং ডায়াগনস্টিক টুলসের ফাংশনাল এমআরআই, যেটা আমি একটু সাপ্লিমেন্ট করি এখানে, যেমন আমার
কথা বলার যে জায়গাটা ব্রোকা এরিয়া, এখানে যদি কোনো টিউমার হয়, অ্যাকচুয়ালি সার্জারি করলে আমার কথা বলার ক্ষমতাটা চিরতরে নষ্ট হয়ে যাবে কিনা এটা দেখার জন্য কিন্তু ফাংশনাল এমআরআই এবং ট্র্যাক্টোগ্রাফি এই দুটো করা হয়। ফাংশনাল এমআরআইতে দেখা হয় যে কথা বলার জায়গাটা ব্রেনের কিন্তু একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হলো প্লাস্টিসিটি অফ ব্রেন। তো কথা বলার এরিয়াটা শিফটেড হয়ে যায়। এখন আমি এফএমআরআই করে আমি কিন্তু দেখে নিতে পারি যে কথা বলার জায়গাটা শিফট হয়ে গেছে কিনা, তখন কিন্তু আমি কনফিডেন্টলি সার্জারিতে যাওয়া যেতে পারে। এগুলো এখন আমাদের অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ, অ্যাডভান্সমেন্ট। ধন্যবাদ। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আমরা আপনাদের কাছ থেকে জেনে নিব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, স্যাভলন গুড হেলথে আজ আমরা কথা বলছি নিউরোসায়েন্স ও সার্জারি নিয়ে। এতক্ষণ শুনলেন ব্রেন টিউমার নিয়ে কথা। বিরতির পর আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, সে পর্যন্ত সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্যাভলন গুড হেলথে। আজ আমরা কথা বলছি নিউরোসায়েন্স ও সার্জারি নিয়ে। এতক্ষণ আমরা আলোচনা করেছি ব্রেন টিউমার এবং অন্যান্য কন্ডিশনগুলো নিয়ে। এই পর্বে আমরা জেনে নিব আরও কী কী আধুনিকায়ন হয়েছে আমাদের দেশে নিউরোসার্জারিতে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান এবং ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। যে বিষয়টি বিরতির পূর্বে আপনার কাছ থেকে জেনেছিলাম, বাংলাদেশে যে কমন যে কন্ডিশনগুলো রয়েছে যার জন্য মানুষ নিউরোসার্জনের শরণাপন্ন হয়ে থাকে, তার ভিতরে একটি কারণ কিন্তু লো ব্যাক পেইন বা কোমরে ব্যথা। এবং এর অত্যন্ত কমন একটি কারণ হচ্ছে যে অনেকের সাধারণ ভাষায় যেটি বলা হয়ে থাকে যে স্পাইনাল কর্ডের এখানে নার্ভ কম্প্রেস হচ্ছে, যে নার্ভ রুট কম্প্রেস হচ্ছে। সেই ক্ষেত্রে যে কন্ডিশনটিকে পিএলআইডি বলা হচ্ছে, উপসর্গ কীরকম হয়ে থাকে এবং আপনারা রোগ কীভাবে নির্ণয় করে থাকেন? উপসর্গ হয় হচ্ছে সাধারণত পেশেন্ট আসে ব্যাক পেইন এবং সায়াটিকা নিয়ে, মানে কোমর ব্যথা এবং সঙ্গে এক পায়ে ব্যথা থাকবে অথবা দুই পায়েও থাকতে পারে, এটা নিয়ে আসে আর কি। আর সেক্ষেত্রে আমাদের হচ্ছে প্রথম আমরা হচ্ছে হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, এক্সামিনেশন ফাইন্ডিংসগুলো দেখতে হবে যে ওনার কোনো নার্ভ কোনো অচল হয়ে গেছে কিনা, এবং ওনার আমরা নার্ভ স্ট্রেচ করে দেখি, এসএলআর বলি, যে স্ট্রেচ করে দেখি যে কতটুকু ওনার নার্ভটা সচল আছে। এগুলো দেখে তারপরে ওনার একটা আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রুগীরা কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টেই ভালো হয়ে যায়। দেখা যায় যে যদি শুধু ওষুধের মাধ্যমেই ভালো হয় আর কি বেশিরভাগ ক্ষেত্রে। এবং রেস্টটা হচ্ছে মেইন ইস্যু আর কি এখানে। আর হচ্ছে যদি দেখা যায় যে কোনো কারণে মোর দেন 2 মান্থস, মানে আমরা বলি 6 to 8 উইকস, মোর দেন 2 মান্থস যদি পেশেন্ট রেস্ট এবং সাফিসিয়েন্ট রেস্টের পরেও যদি ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনগুলো দিই। তো জি, এবং সেই ক্ষেত্রে রোগ নির্ণয়ের জন্য যে কতটুকু নার্ভ যে প্রেশারাইজড অবস্থায় রয়েছে বা কী অবস্থা রয়েছে, সেজন্য পরীক্ষা আপনারা কোনটি প্রেফার করে থাকেন? এমআরআই প্রেফার করি আমরা। এমআরআই করা হয়ে থাকে। এবং যদি সার্জিক্যাল চিকিৎসাতে যেতে হয়, সেই ক্ষেত্রে সার্জারির পদ্ধতি কি রয়েছে এবং এই ক্ষেত্রে আধুনিকায়ন কি হয়েছে? আধুনিকায়ন হচ্ছে আমরা আসলে মানে নিউরোসার্জনরা, যেটা প্রথমেই বলেছিলাম যে লাস্ট ডিকেড একটা ট্রেমেন্ডাস হয়েছে, কারণ হচ্ছে মাইক্রো নিউরো সার্জারি। তো আমরা আসলে খুব অভ্যস্ত যে আন্ডার মাইক্রোস্কোপ এরকম ডিস্কো আমরা কিন্তু আন্ডার মাইক্রোস্কোপ আমরা অপারেশন করি। অর্থাৎ পূর্বে যেটি কনভেনশনাল মেথডে বড় করে কেটে করা হতো, এখন সেগুলো মাইক্রোস্কোপের মধ্যে ছোট মিনিমাল ইনভেসিভ সার্জারি করা হয়। এছাড়াও আছে যেমন এন্ডোস্কোপিক বলে, এন্ডোস্কোপিক আপনার আমি যেরকম ইন্টারল্যামিনার করি, উনি যেরকম এন্ডোস্কোপিক আপনার পারকিউটেনিয়াসিয়া করেন। তো এটা আর কি, এটা এই পদ্ধতিগুলো তো আসলে উন্নত বিশ্বে করা হয়ে থাকে এবং এই ঠিক একই পদ্ধতি আমাদের দেশেও বর্তমানে ব্যবহার করা হচ্ছে। জি, ধন্যবাদ। একটি ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অ্যাকচুয়ালি আমি ডক্টর আরিফ ফুয়াদ বলছিলাম। জি, আমি ডক্টর জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জাহিদ ভাই, আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছি, ভালো আছেন? হ্যাঁ আছি, জি আলহামদুলিল্লাহ। ভাই আমি একদম একটু পেশেন্ট হিসেবে ফোন দিচ্ছি আর কি। আমার বাসায় একটা পেশেন্ট আছে, সম্ভবত আপনাকে একবার বলেছিলাম, ওই পিএলআইডি আমার ওয়াইফের, তার ডিসপ্লাস L4 L5 L5S1 এ। তো অ্যাকচুয়ালি ওই আমরা তো অপারেশন তো কনজারভেটিভে এখন পর্যন্ত আছে আর কি, প্রায় 15 ইয়ার্স হিস্ট্রি। তো এখন বর্তমানে তো একটা ভয় কাজ করে যে অপারেশন করলে কমপ্লিকেশনের জন্য হয়তো অনেক সময় আমরা অপারেশনে যাই না বা করতে চাই না, যখন পেশেন্ট হিসেবে নিজেকে মনে করি। তো এই ব্যাপারে কোনো অভয়বাণী আছে কিনা বর্তমান মডার্ন টেকনোলজিতে, যে এই ধরনের পিএলআইডি কেস যাতে পার্মানেন্ট কোনো ট্রিটমেন্ট করার ব্যাপারে মডার্ন টেকনোলজি সম্বন্ধে যদি বলতেন? জি, ধন্যবাদ দর্শক, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি।
দর্শক সম্ভবত নিজেই একজন চিকিৎসক এবং উনি প্রশ্নটি করেছেন সহজ ভাষায় যে প্রশ্নটি যে পিএলআইডির অপারেশনে জটিলতা কীরকম হতে পারে এবং আধুনিক পদ্ধতিতে যে জটিলতার হার কমে এসেছে কিনা। এখন মডার্ন ইমেজিং যে মডেলিটিসগুলো জি। প্লাস সার্জিক্যাল প্রসিডিওর, এই দুইটার কারণে আমার মনে হয় যে গত 10 বছরে ইন জেনারেল নিউরোসার্জনের হাতে কোনো ক্যাজুয়ালিটি হয়নি, শুধু আমাদের না, কারোরই না, হওয়ার কোনো সাধারণত সুযোগ নেই। আর সবচেয়ে বড় কথা হলো যে পেশেন্টের সার্জারি লাগবে কি লাগবে না। ডক্টর আরিফ যেটা বললেন, ওনার ওয়াইফ লাস্ট 15 ইয়ার্স উনি ভুগছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের বাংলাদেশে প্রফেসর রশিদ স্যার, আমাদের সবার স্যার, উনিও কিন্তু পিএলআইডি নিয়েই উনি ওনার পুরো জীবন পার করছেন ব্যথা নিয়ে। এখন কে কতটুকু মেনে নেবে, কিভাবে থাকবে, কারো যদি এখন নিউরোলজি ডেভেলপ করে আরও যদি খারাপ হতে থাকে তখন তার সার্জারি লাগবে। কিন্তু কেউ হয়তো ক্রনিক একটা সাস্টেন পেন নিয়ে বছর বছর পার করে দিতে পারে, সে যদি এটা মেনে নেয় তার সার্জারি লাগবে না। তবে ইউজুয়ালি এরকম হয় না। ইউজুয়ালি হলো যে যার সার্জারি লাগবে তাকে কিন্তু করতেই হবে, এবং তারা আমাদের কাছে আসে এবং তারা জেনে শুনে বুঝে এসে ডিসিশন নিয়ে কিন্তু এসে বলে যে আমার এখন সার্জারি কবে করবেন বলেন। জিনিসটা এরকম। এবং তবে ভয়ের আধুনিক যে কিছু নাই। টেকনোলজি রয়েছে সার্জারি, তাতে জটিলতার হার অনেক কমে গিয়েছে। অনেক কম। যেমন এখন আমরা যে স্পাইনের যে সার্জারিগুলো করি ইউজুয়ালি, পেশেন্টের হসপিটাল স্টে অনলি 2 ডেজ। আর এন্ডোস্কোপিক যে প্রসিডিওরগুলো আমরা করি সেগুলোতে তো পেশেন্টের জিও লাগে না, অজ্ঞানও করি না, শুধু লোকাল প্রসিডিওরে। সেই ক্ষেত্রে এটা ডে কেয়ার সার্জারি হয়ে গেছে। সুতরাং এখানে ভয়ের কিছু নেই। ডক্টর টুটুল যেটা বললো ইন্টারল্যামিনার, সেটাও তাই, 1 সেন্টিমিটার ইনসেশন আন্ডার মাইক্রোস্কোপ, এবং অত্যন্ত মিনিমালি ইনভেসিভ এবং এতে অতি সহজেই রোগী স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে। হ্যাঁ, সময়টা এবং কম আমরা ছাড়াই। কনফিডেন্টলি পেশেন্টকে এখন বলি যে জেনারেল অ্যানেস্থেশিয়ার ইফেক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি হসপিটাল থাকবেন, তারপর বাড়ি বাড়ি চলে চলে যাবেন। যেতে পারে। নিঃসন্দেহে এটি রোগীর জন্য একটি রিলিভিং কথা। এবার যে বিষয়টিতে আপনাদের কাছ থেকে জানতে চাইবো তা হচ্ছে, আলোচনার প্রথম দিকে আমরা শুনেছিলাম পার্কিনসন রোগের ক্ষেত্রে কিন্তু সার্জারির ভূমিকা রয়েছে, এবং আপনি বলছিলেন যে ডিবিএস, এবং আমরা জানতে পেরেছি যে এই সার্জারিটি বাংলাদেশেও কিন্তু হচ্ছে, উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও এই সার্জারি চালু হয়েছে। আপনার কাছে প্রশ্নে রাখবার আগে ডিবিএস নিয়ে আমরা একটি তথ্যচিত্র দেখে নিতে পারি। পার্কিনসন্স রোগ এবং কাঁপুনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন ডিবিএস নামক এক ধরনের চিকিৎসা পদ্ধতি প্রচলিত আছে। ডিপ ব্রেন স্টিমুলেশন পদ্ধতিতে ব্রেনের অ্যাবনর্মাল জায়গায় ইলেকট্রিক্যাল কারেন্ট সরবরাহ করা হয়। এর ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি ও একগুচ্ছ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, যা নিউরোট্রান্সমিটার নিঃসরণে কাজ করে। এই ঘটনাগুলো একত্রে ব্রেনের অস্বাভাবিক সংযোগগুলোকে ঠিক করতে সহায়তা করে। একজন নিউরোলজিস্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসক এমআরআই এবং সিটি স্ক্যান ব্যবহারের মাধ্যমে চিকিৎসার জন্য ব্রেনের কাঙ্ক্ষিত স্থান নির্ণয় করে। তারপর সে স্থানে সার্জারির মাধ্যমে একটি ইলেকট্রোড স্থাপন করেন। একটি সরু তার সেই ইলেকট্রোড থেকে মাথা, ঘাড়, কাঁধ হয়ে ত্বকের নিচ দিয়ে বুক পর্যন্ত আসে। সেখানে এটি একটি ব্যাটারি চার্জিত পালস জেনারেটরের সাথে যুক্ত হয়, যা ইলেকট্রিক্যাল সংবেদন সৃষ্টিতে সক্ষম। চিকিৎসক ব্রেইনে ইলেকট্রিক্যাল কারেন্ট প্রেরণের জন্য যন্ত্রটি চালু করেন এবং হাত নাড়তে বলেন, যেন তিনি বুঝতে পারেন ইলেকট্রোডটি ঠিকভাবে স্থাপন করা হয়েছে কি না। সার্জারির কিছু সপ্তাহ পর রোগী একজন নিউরোলজিস্টের কাছে যান। যন্ত্রটি কতটুকু শক্তিশালী এবং প্রতি সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রিক্যাল পালস সৃষ্টি করবে তা চিকিৎসক সেট করে দেন। সেট করে দেওয়ার পর ডিবিএস যন্ত্রটি প্রতিদিন ধারাবাহিকভাবে ইলেকট্রিক্যাল কারেন্ট সাপ্লাই করতে থাকে। ডিবিএস এর যে পদ্ধতিটি ইলেকট্রোড প্লেস করা হচ্ছে ব্রেনের একটি অংশে, তা দেখা গেল। এবং এক্ষেত্রে যে বিষয়টি বলার প্রয়োজন, এই আসলে কন্ডাকশনটি করা হয় নিউরোসার্জনের নেতৃত্বে এবং নিউরোসার্জনই ফলো আপ করে থাকেন। যে এ বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে এই পদ্ধতি বাংলাদেশে প্রথমবারের মতো হয়েছে এবং আপনি সেই টিমে ছিলেন, ফলাফল কেমন হয়েছে? ফার্স্ট কেসটার একটা টিপিক্যাল পার্কিনসন্স ডিজিজ ছিল। ডিবিএস এর জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে ডায়াগনোসিস, এটা অ্যাকচুয়ালি পিডি কিনা।
পিডির সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ পার্কিনসন্স কিনা। হ্যাঁ পার্কিনসন্স ডিজিজ কিনা, এটার সাথে যদি সাইকেট্রিক ডিসঅর্ডার থাকে অনেকে কিন্তু ঠিক ওরকমই গেস্টারগুলো করতে থাকে, দ্যাট উইল বি এ রং ডায়াগনোসিস। তো পেশেন্টটা টিপিক্যাল পার্কিনসন্স ডিজিজ ছিল এবং আমি এখানে প্রফেসর টিপু জেড আজিজ, উনি বাংলাদেশি, অক্সফোর্ডের উনি প্রফেসর এবং 35 ইয়ার্স উনি এটার উপরেই কাজ করছেন। ওনার নিজস্ব সফটওয়্যারও আছে, নিজস্ব ডেভেলপমেন্ট কিছু আছে, সেগুলো দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড উনি একজন রিনাউন্ড ডিবিএস সার্জন। উনি এখানে এসে ফার্স্ট কেসটা উনি করছিলেন। তো এটাকে মেনলি বলা হয় কিন্তু ব্রেনের পেসমেকার, হার্টে যেরকম পেসমেকার ব্রেনের পেসমেকার বলা হয়, যেটা এখানে আপনারা দেখলেন। তো আউটকাম যদি ডায়াগনোসিস ঠিক মতো হয় এবং সব কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি ডিবিএস সার্জারি করা যায় তাহলে আউটকাম এক্সেলেন্ট। এক্সেলেন্ট। এবং আমরা কিন্তু তথ্যচিত্রেও দেখছিলাম যে ডিবিএস অন থাকা অবস্থায় একটি রোগীর মুভমেন্ট প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। এবং সাথে সাথে যে বিষয়টি বলা প্রয়োজন যে অধ্যাপক ডক্টর টিপু আজিজ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গর্বের নাম। তিনি উন্নত বিশ্ব ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে রয়েছেন এবং দেশকে আলোকিত করে চলেছেন। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে আপনার কাছ থেকে প্রথমে নেব? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যদি নিউরোসার্জিক্যাল কোনো প্রবলেম যেমন মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে অথবা কোমরে ব্যথা হয়, আপনারা একজন নিউরোসার্জনের পরামর্শ নেন এবং আপনি আপনার মাথা সময়ক্ষেপণ না করে দ্রুতটাই পরামর্শ নিলেই তাতে হয়তো আরোগ্য ভালো পাওয়া যাবে। ভালো হবে। জি, ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে শেষ কি বার্তা? আমার বার্তা হলো যে নিউরোসার্জারি শুনলেই মানুষজন একটু ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, যে যার সার্জারি লাগবে শুধুমাত্র কিন্তু আমরা সেটাই করি, আদারওয়াইজ অল আর সেম। এবং সার্জারি এখন অনেক সেফ, যদি লাগে সার্জারি অনেক সেফ, ভয়ের কিছু নেই এবং সার্জারির আউটকাম আগের থেকে অনেক বেটার হয়ে গেছে এখন। অনেক বেটার। ধন্যবাদ স্যার এত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে। ধন্যবাদ। জি, দর্শক আজ কথা হলো নিউরোসার্জারির যে আধুনিক ব্যবস্থাগুলো রয়েছে তার কোনগুলো বাংলাদেশে আছে এবং তার আউটকাম কি, এই বিষয়গুলো নিয়ে। সামনের পর্বে আমরা কথা বলবো কিডনি রোগ ও ডায়ালাইসিস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।